তোমরা আমাকে জানাও যে আমার ক্লাসে কথাগুলো ঠিকভাবে তোমরা শুনতে পাচ্ছ কি না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এতক্ষণে জয়েন করে ফেলেছো তারা আমাকে একটু জানাও যে আমার কথাগুলো তোমাদের ঠিকভাবে শোনা যায় কি না। প্রিয় শিক্ষার্থী, তোমরা আমাকে একটু জানাও। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা আমার কথাগুলো শুনতে পাচ্ছ? ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি নীলফামারী অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি রুমানা ফেরদৌস, সহকারী শিক্ষক, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আছি তোমাদের বাংলা প্রথম পর্ব বিষয় নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের যে বিষয়টি পড়াবো তোমাদের পাঠ্য বইয়ে মানব ধর্ম কবিতাটি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু দেখে নাও যে এই মানব ধর্ম কবিতাটি পড়ে আসলে আজকে আমরা কি জানব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা মানব ধর্ম কবিতাটি পড়ে আজকে যেটা জানব, কবি পরিচিতি সম্পর্কে আমরা জানতে পারবো। কি সম্পর্কে জানতে পারবো? হ্যাঁ, আমরা কবি পরিচিতি সম্পর্কে জানতে পারবো। কবিতাটির মূল ভাব বলতে পারবো, অর্থাৎ মানব ধর্ম কবিতাটিতে কবি কি বলতে চেয়েছেন, কবিতাটির মূল ভাব কি, আমরা সেটা বলতে পারবো। তারপর ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতিই নয়, বরং মানুষ হিসেবে পরিচয়টাই বড়, তার সম্পর্কে বলতে পারবো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ধর্ম বা সম্প্রদায়গত পরিচিতিই নয়, আমরা যে একটা পরিচিতি নেব বা পরিচিতি আমাদের থাকবে, যেই পরিচিতিটা শুধু ধর্ম বা সম্প্রদায়গতই হবে তা নয়, বরং মানুষ হিসেবে পরিচয় কি, অর্থাৎ আমি মানুষ, এটাই আমার পরিচয়, এটাই আজকে আমরা জানব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে এই মানব ধর্ম কবিতাটি পড়ে আমরা কি জানব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 80 পৃষ্ঠাটা বের করো। শিক্ষার্থী বন্ধুরা, মানব ধর্ম, লালন শাহ লিখেছেন, কবি লালন শাহ। তোমরা একটু খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বোর্ডের দিকে একটু দেখি কি হয়। মানব ধর্ম কে লিখেছেন? লালন শাহ। হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানব ধর্ম লিখেছেন লালন শাহ। তাহলে চলো আমরা আজকে লালন শাহ সম্পর্কে জানি। লালন শাহ 1772 খ্রিস্টাব্দে ঝিনাইদহ মতান্তরে কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। কোথায় জন্মগ্রহণ করেন? হ্যাঁ ঠিক বলেছ, কুষ্টিয়া জেলায় জন্মগ্রহণ করেন। লালন শাহ একজন মানবতাবাদী মরমী কবি ছিলেন। কি কবি ছিলেন? মানবতাবাদী মরমী কবি ছিলেন। লালন শাহ সাধক সিরাজ শাহী বা সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। প্রথম দিকে লালন শাহ প্রথম দিকে শুধু সাধকই ছিলেন, পরবর্তীতে তিনি সিরাজ শাহর শিষ্যত্ব গ্রহণ করেছিলেন। লালন শাহ নিজেকে ফকির লালন হিসেবে উল্লেখ করেছেন। কি হিসেবে উল্লেখ করেছিলেন? ফকির লালন হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি শুধু নিজেকে লালন হিসেবেই উল্লেখ করে ক্ষান্ত হননি, তার পেশা ছিল সাধক, গায়ক, গীতিকার, সুরকার, বাউল এবং দার্শনিক। লালন শাহ নিজেকে একজন দার্শনিকও মনে করতেন। সুপ্রিয় শিক্ষার্থী, লালন শাহ উপাধি পেয়েছিলেন ফকির, মাহাত্ম বা বাউল সম্রাট নামে। কি নামে? বাউল সম্রাট নামে। লালন শাহ হিন্দু ও মুসলমানের ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছিলেন, যে জ্ঞান পরবর্তীতে তার গানের মধ্য দিয়ে
প্রকাশ করেছিলেন। লালন শাহ আধ্যাত্ম ভাব ও মরমী রসব্যঞ্জনা তাকে আকৃষ্ট করেছিল। লালন শাহ 1890 খ্রিস্টাব্দে কুষ্টিয়ার সেউরিয়ায় মৃত্যুবরণ করেন। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের লালন শাহর জীবনী, অর্থাৎ লালন শাহ তার মানবধর্মে কি বলেছেন পরবর্তীতে আমরা সেটা জানছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের বইটি খোলো। মানবধর্ম, লালন শাহ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জেতের কিরূপ দেখলাম না এ নজরে। কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন রয় কারেরে। গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথা তথা, লালন সে যে জেতের ফাতা বিকিয়েছে 7 বাচারে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লালন শাহ কতগুলো কথা বলেছেন, যেমন সব লোকে কয় লালন কি জাত সংসারে, কেউ মালা কেউ তসবি গলায়, তাইতে কি জাত ভিন্ন বলায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে দেখো কবিতাটির মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু কিছু অংশ আছে, সেই অংশগুলো তোমাদেরকে বিস্তারিত আলোচনা করছি। কেউ মালা কেউ তসবি গলায়, এখানে লালন শাহ হিন্দু মুসলমানকে নির্দেশ করেছেন, অর্থাৎ সমাজে জাতভেদের প্রথাটা অনেক আগে থেকে চলে আসছিল। মানুষকে নানা জাতে বিভক্ত করা হয়েছে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি। এই জাতের চিহ্নস্বরূপ কেউ গলায় মালা পরে, কেউ আবার তসবি পরে। শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখো, এখানে যে কথাটি বলা হয়েছে যে হিন্দু মুসলমানকে মূলত এই নির্দেশ করা হয়েছে, মুসলমানরা যেরকম তসবি জপে অপরপক্ষে হিন্দুরা গলায় মালা দেয়। এটা হচ্ছে হিন্দু এবং মুসলমানের একটা পরিচয় পাওয়ার অন্যতম উৎস বলো আর অন্যতম কারণই বলো। এই জন্য বলছে হিন্দু বা মুসলমান এই সম্প্রদায়টা কার সৃষ্টি, মানুষই তৈরি করেছে, এটা আসলে কোনো জাতের মধ্যে পড়ে না। এই জন্য লালন শাহ বলছেন যে এই জাতের এ জগতে বিভিন্ন রকম জাত থাকতে পারে, যেমন বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, মুসলমান থাকতে পারে, হিন্দু থাকতে পারে। আর এই জাতের চিহ্ন যে স্বরূপটা সেটাই হচ্ছে কেউ মালা দেয় গলায়, আবার কেউ তসবি জপে। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে গঙ্গা জল হয়, মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। এখানে গর্তে গেলে কূপ জল, অর্থাৎ পানি তো পানি, জল তো জলেই, সে আকার ধারণ করছে পাত্র অনুযায়ী। যে গঙ্গায় গেলে সেটা তখন গঙ্গা জল হয়ে যাচ্ছে, আবার কুয়োয় গেলে তখন কূপ জল হয়ে যায়। এই কথাটাই এখানে বলছে। আমরা দেখি মূলে এক জল, মূলে এক জল হচ্ছে সৃষ্টির একক একটা রহস্য, অর্থাৎ মহান আল্লাহ তাআলা যে আমাদের সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলার সৃষ্টির একটা একক রহস্য হচ্ছে জল। এবং স্রষ্টার কাছে মানুষের জাতিভেদ না থাকা, স্রষ্টার কাছে সবাই সমান, স্রষ্টার কাছে জাতিভেদ না থাকার কথাই এখানে লালন শাহ বলছেন। লালন শাহ মানব ধর্মের প্রচারক, লালন শাহ মানব ধর্মের প্রচারক। তিনি নিজেকে জানার মধ্য দিয়ে স্রষ্টাকে জানার সাধনায় মগ্ন ছিলেন। তিনি স্রষ্টাকে জানার সাধনায় কী ছিলেন? মগ্ন ছিলেন। তার সাধন জ্ঞানের আলোকে তিনি মানব জন্ম রহস্য
এবং স্রষ্টার দিক থেকে অভিন্নতার দিকটিকে নির্দেশ করেছেন। শিক্ষার্থী বন্ধুরা কী করেছেন? তার সাধন জ্ঞানের আলোকে তিনি মানব জন্ম রহস্য, মানব জন্মে যে একটা রহস্য রয়েছে সেটা এবং স্রষ্টার দিক থেকে অভিন্নতার দিকটিকে নির্দেশ করেছেন। তার মতে মুসলমানের আল্লাহ, হিন্দুর ভগবান, খ্রিস্টানদের ঈশ্বর বলতে কিছু নেই। এই সবের মূলেই হচ্ছে একজন, সে হচ্ছে আমাদের স্রষ্টা। এটা হিন্দুই বলো, খ্রিস্টানই বলো আর মুসলমান বলো, সবার একজনই হচ্ছে, মূলে হচ্ছে একজনই, সেটা হচ্ছে আমাদের স্রষ্টা, যিনি আমাদের এই পৃথিবীতে, সুন্দর পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। এখানে পাত্র সত্য নয়, বরং সত্য তিনি সেটাকেই বলেছেন, জলটাকে, অর্থাৎ জল বিভিন্ন পাত্রে গিয়ে তার আকারগুলো ধারণ করছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা আমরা বুঝে ফেলেছি যে মূলে এক জল, মূলে এক জল হচ্ছে সৃষ্টির একক রহস্য। এরপর শিক্ষার্থী বন্ধুরা পরেরটা দেখো, জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা, লালন সে জেতের পাতা বিকিয়েছে সাত বাজারে। জগৎ বেড়ে জেতের কথা অর্থাৎ সারা বিশ্বময় জুড়ে আমরা গর্ব করে বলছি আমাদের জাতি ধর্মের কথা, লোকে এবং এই কথাটুকু লোকে অনেক গৌরব করে বলছে। লালন সে জেতের পাতা বিকিয়েছে সাত বাজারে। প্রক্ষান্তরে লালন সেগুলি কিছুই মানেন না, কারণ তিনি জাত ধর্ম নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে। তিনি একটাই বোঝেন যে জাত বলতে আমি বুঝি মানুষ, মানুষের মনুষ্যত্ব। শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখব জেতের পাতা। জেতের পাতা জাত, জাত পাত্র বা ধর্ম বর্ণ পরিচয়কে গুরুত্বপূর্ণ মনে না করায় লালন জেতের পাতা সাত বাজারে বিকিয়েছেন। লালন শাহ মনে করছে যে জাতের কোনো ধর্ম নেই, জাত আমার কাছে কোনো গুরুত্ব নেই, আমার কাছে গুরুত্ব সবাই মানুষ। জন্মসূত্রে লব্ধ জাত পাত বা ধর্মবর্ণ পরিচয়কে লালন শাহ গুরুত্বপূর্ণ বিষয় মনে করেননি, কখনোই তিনি এই বিষয়টিকে গুরুত্ব দেননি। তার মতে মনুষ্য ধর্মই হচ্ছে মূল কথা। জন্ম মৃত্যুকালে কি কোনো মানুষ তসবি বা জপমালা ধারণ করে থাকে? লালন শাহ বলছে যখন একটা মানুষ জন্মগ্রহণ করে, পৃথিবীতে আসে, তখন কি তসবি কিংবা জপমালা গলায় ধারণ করে আসে? না শিক্ষার্থী বন্ধুরা, আসে না। ঠিক এই কথাটি লালন শাহ এই কবিতার মধ্যে বুঝাতে চেয়েছেন। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে, লালন তা বিশ্বাস করেনি বলে বলেছেন জাতির ভাতা তিনি সাত বাজারে বিকিয়ে দিয়েছেন। এই কথাটা লালন শাহ কোনো ক্রমেই বিশ্বাস করতেন না, এই জন্য তিনি বলেছেন যে জেতের ভাতা সাত বাজারে, জগৎ বেড়ে জেতের কথা লোকে গৌরব করে যথাতথা, লালন সে জেতের ভাতা বিকিয়েছে সাত বাজারে। লালন বলছে এটা আমি, তোমরা যে জাত নিয়ে গর্ব করছো বা জেতের ফাতা ফলাও করে বেরিয়েছো, সেটা আমি অনেক আগে সাত বাজারে বিকিয়ে দিয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা জানলাম কি জানলাম, যে কেউ মালা কেউ তসবি গলায়, যাওয়া কিংবা আসার বেলায় জেতের চিহ্ন কাটে, জেতের চিহ্ন রয় কাটে, অর্থাৎ যাওয়া কিংবা আসার বেলায় এখানে কি বোঝানো হচ্ছে? যাওয়া কিংবা আসার বেলায় যাওয়া মৃত্যুটাকে বোঝানো হয়েছে এবং আসা জন্মগ্রহণটাকে বোঝানো হয়েছে। তারপরে বলা হয়েছে কবিতাটিতে, গর্তে গেলে কূপ জল হয়। কিছুক্ষণ আগে আমি তোমাদের বলেছি জল তার পাত্র ভেদে নামকরণ করা হয়, অর্থাৎ আমি
গ্লাসে রাখলে সেটা তখন হবে গ্লাসের পানি বা জল বলছে। এই জন্য বলছে গর্তে গেলে কূপ জল হয়, গঙ্গায় গেলে সে আবার গঙ্গা জল হয়ে গেল। মূলে এক জল সে যে ভিন্ন নয়, ভিন্ন জানায় পাত্র অনুসারে। ভিন্ন জানায় মানে যে যে জায়গায় সে অবস্থান নেয় সেই জায়গায় তখন সেটার নামকরণ হয়। জগৎ বেড়ে জেতের কথা, লোকে কৌর যথাতথা। অর্থাৎ জগৎ জুড়ে সবাই জাতের কথা বড়াই করছে। লালন সে জেতের কথা বিকেছে 7 বাজারে। লালন শাহের কাছে এটা অনেক আগেই সে 7 বাজারে বিক্রি করে দিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এতক্ষণ জানলাম যে লালন শাহ তার মানব ধর্ম কবিতাটিতে মানব জাতির উদ্দেশ্যে বলেছেন যে আমি জাত বালাই কিছু মানি না, আমি জানি মানুষ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা একটু মূল বক্তব্যটা বলি। সব লোকে কয় লালন কি জাত সংসারে, গানটি মানব ধর্ম কবিতা হিসেবে এই গ্রন্থে গৃহীত হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, মানব ধর্ম এই কবিতাটি মূলত একটি লালন গীতি। এই কবিতায় লালন ফকির মানুষের জাত পরিচয় নিয়ে প্রশ্ন উত্থাপন করেছেন। এই কবিতাটিতে লালন আসলে কি, তার জাত কি, এটা নিয়ে সব লোকে প্রশ্ন উত্থাপন করেছেন। লালন নিজে কোনো ধর্মের বা জাতের এমন প্রশ্ন আগেও ছিল, এখনও আছে। লালন বলেছেন জাতকে তিনি গুরুত্বপূর্ণ মনে করেন না, মনুষ্য ধর্মই মূল কথা। জন্ম মৃত্যুকালে তিনি কোনো মানুষ তসবি বা জপমালা ধারণ করে থাকে, সে সময় তো সবাই সমান। মানুষ জাত ও ধর্মভেদে যে ভিন্নতার কথা বলে লালন তা বিশ্বাস করে না। শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মানব ধর্ম কবিতাটি, লালন শাহের মানব ধর্ম কবিতাটি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন একটু মূল্যায়নেও চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জাতি ধর্মের কথা শুনলাম, আমরা মানুষের মনুষ্যত্বের কথা শুনলাম, আমরা লালন শাহের পরিচিতি জানলাম, তাই না? লালন শাহ তার ব্যক্তিগত জীবনে কি ছিলেন এবং তিনি কোন ধর্মাবলম্বী ছিলেন সেটা আদৌ কেউ জানতো কি না সেটাই আমরা জানলাম, তাই না? তবে মজার কথা একটা, যে লালন শাহ একটা সময় যখন তাকে হিন্দু সম্প্রদায় থেকে বিতাড়িত করা হয়েছিল, পরবর্তীতে তিনি মুসলমান ধর্ম গ্রহণ করেছিলেন। এই জন্য তিনি পরবর্তীতে লালন শাহ নামে নামকরণ করেছিলেন। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা মূল্যায়নে যাই। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আমরা জানি সবার উপরেই মানুষ, এই জন্য বলা হচ্ছে সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই পংক্তিটিতে মানব ধর্ম কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? শিক্ষার্থী বন্ধুরা, এই পংক্তিটিতে মানব ধর্ম কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? দয়া প্রদর্শন, পরোপকার, মনুষ্যত্ব, আধ্যাত্মভাব। তাহলে এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলেছো শিক্ষার্থী বন্ধুরা আমি কি পড়ালাম? হ্যাঁ, ঠিক বলেছ, এখানে মনুষ্যত্বই প্রতিফলিত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সব মানুষের জীবন এক সূত্রে গাঁথা। পৃথিবীর সব মানুষের জীবন এক সূত্রে গাঁথা, একই আলো বাতাসে যে লালিত, অমর অমলিন। পৃথিবীর সব মানুষের জীবন কি একই সূত্রে গাঁথা, তাই না? একই আলো বাতাসে লালিত, অমর এবং অমলিন। নিচে কোনটি সঠিক? ক, খ, গ নাকি ঘ? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অলরেডি এতক্ষণ নিশ্চয়ই উত্তরটি বের করে ফেলেছো যে আসলে পৃথিবীর সব মানুষের জীবনটা কি, তাই না? এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা তৃতীয় নম্বর কোশ্চেনে যাই। জগৎ বেড়ে জাতের কথা, এই পংক্তিটিতে বেড়ে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
এ পংক্তিটিতে বেড়ে শব্দটি, বেড়ে, বয়কারে বে, ড্রাইভিং রয়কারে রে, বেড়ে, বেড়ে। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে বেড়ে, বেড়ে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বৃদ্ধি, বেড়া, বেরি, ব্যাপ্ত। শিক্ষার্থী বন্ধুরা আমি আবার বলছি, জগৎ বেড়ে জাতের কথা এই পংক্তিটিতে বেড়ে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বেড়ে, বয়কারে বে, ড্রাইভিং রয়কারে রে, বৃদ্ধি, বেড়া, বেরি, ব্যাপ্ত। শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের প্রশ্ন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এতক্ষণ যা পড়লা নিশ্চয়ই তোমাদের মনে আছে, এবং আমরা একটাই জানলাম যে সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই, অর্থাৎ মানব ধর্মই হচ্ছে আমাদের মূল মন্ত্র। এটা লালন শাহ তার মানব ধর্ম কবিতাটির মধ্যে সুস্পষ্টভাবে আমাদের প্রতীয়মান করেছেন। অর্থাৎ জাতপাত নির্বিশেষে আমরা অনেকেই কী করছি, জাত নিয়ে লড়াই করছি, জাত নিয়ে বড়াই করছি, জাত নিয়ে ঝগড়া করছি যে এই জাতির সাথে মেশা যাবে না, এই জাতির সাথে মেশা যাবে না। কিন্তু আমাদের মনোভাব এমন হওয়া উচিত যে আমরা সবাই একই জাতি, তার মূল হচ্ছে আমরা মানুষ। কেউ আমরা ছোট বড় সবাই হচ্ছে আমরা মানুষ। আমাদের একটাই মন্ত্র হবে, আমরা হচ্ছে মনুষ্য জাতি। শিক্ষার্থী বন্ধুরা আমাদের চারপাশে অনেক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করছে, বিভিন্ন ধর্ম গোত্রের মানুষও বসবাস করছে, তাই না? এদের সম্পর্কে আমরা কি কি জানি? হয়তো আমরা দেখছি যে আমাদের স্কুলে, তোমাদের প্রত্যেকটা বিদ্যালয়ে একজন করে ঝাড়ুদার থাকে, তাই না? ওয়াশম্যান থাকে, টয়লেট পরিষ্কার করে। কিন্তু আমরা অনেক সময় দেখো কি করছি, সেই ওয়াশম্যানকে দেখে নাকটা ছিটকে ধরছি, বা আমরা যখন যাচ্ছি ও ঝাড়ু দিচ্ছে আমরা নিজেদেরকে সরে আনছি, অথবা তাদেরকে এমনভাবে ব্যবহার করছি তাদের সাথে যে তারা মনে কষ্ট পাচ্ছে। কিন্তু না, আমরা যদি তাদের বিষয়টাকে একটু বুঝিয়ে বলি, তাদেরকে তাদের সম্মানটুকু দেয়, তাহলে বোধহয় আমরাও লালন শাহর মতো যে মানব জাতিকে মানব ধর্ম নিয়ে তিনি বলেছেন, তবেই মনে হয় যে লালন শাহর এই কবিতাটি এবং আমাদের বাস্তবতা সার্থকতা তখনই পাবে, কবিতাটি পড়ে যখন আমি আমার আত্ম উপলব্ধি কাজে লাগাবো। ঠিক না শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, একেবারে ঠিক কথা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের একটা বাড়ির কাজ দেই। শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বাড়ির কাজ হচ্ছে পৃথিবীর সব মানুষের জীবন এক সূত্রে গাথা।
পৃথিবীর সব মানুষের জীবন এক সূত্রে গাথা, ব্যাখ্যা করো। কিংবা এক সূত্রে গাথা 10টি বাক্যে লিখো। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বাড়ির কাজ থাকছে পৃথিবীর সব মানুষের জীবন এক সূত্রে গাথা, 10টি বাক্যে লিখো। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের পাঠের বিষয়। আমি আবারও তোমাদের সবাইকে নীলফামারী অনলাইন স্কুলের পক্ষ থেকে আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রুমানা ফেরদৌস, সহকারী শিক্ষক, শিশু নিকেতন স্কুল অ্যান্ড কলেজ, কিশোরগঞ্জ, নীলফামারী। আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।